আমি মার্কেটের বটম প্রেডিক্ট করতে পারি না, কিন্তু একটা জিনিস জানি, ভারতীয় স্টক মার্কেট যতবার বড় করে পড়েছে ততবারই ফিরে এসে নতুন অল টাইম হাই বানিয়েছে। এবার কেন আলাদা হবে? আমার মতে ভারতীয় শেয়ার মার্কেট যদি নিচের দিকে যায়, বেশি দিন নিচের দিকে থাকবে না, আবার নতুন অল টাইম হাই বানাবে। এবং তার পেছনে কিছু ডেটা পয়েন্টস আছে, কিছু লজিক আছে। আজকের এই ভিডিওতে আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। কেন ভারতীয় শেয়ার মার্কেট যদি নিচের দিকে যায়, বেশি দিন নিচে পড়ে থাকবে না, আবার নতুন অল টাইম হাই বানাবে। এবং এই ভিডিওটা একদম র ভিডিও হবে, মানে কোনো রকমের এফেক্ট বা কোনো রকমের অ্যাটেনশন গ্র্যাবিং এর চেষ্টা করা হবে না। যারা সত্যি শিখতে আগ্রহী তারা কমপ্লিট ভিডিওটা দেখুন এবং পুরো জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সবার প্রথমে আমরা ট্রেডিং ভিউতে এসে নিফটির চার্ট ওপেন করেছি এবং এখন আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি, এটাকে উইকলি টাইম ফ্রেমে চলে যাব। আমাদের এখানে একটা জিনিস আমরা চেক করব যে যতবার মার্কেট নিচে গেছে তারপর কি হয়েছে। ইন্ডিয়ান মার্কেটের নিফটি ফিফটিকে দেখলেই আমরা ওভারঅল একটা আইডিয়া পেয়ে যাব। যেমন এখানে যদি আমরা দেখি, এটা 2008-এর ক্র্যাশ। তো 2008-এর ক্র্যাশে মার্কেট প্রায় অলমোস্ট 62% নিচে এসেছিল। তারপরে পুরো একদম বটম থেকে আমরা যদি দেখি অল টাইম হাই বানিয়েছে, এখানে অল টাইম হাই প্রায় এখানে বানিয়েছে 183% রিটার্ন দিয়েছিল। তারপরে এখান থেকেও আবার একটা ছোট ক্র্যাশ হয়েছিল। এটা কত পার্সেন্টের? এটা প্রায় 26% ক্র্যাশের পরে আবার এই বটম থেকে অল টাইম হাই বানিয়েছে। এই অল টাইম হাই পর্যন্ত যদি আমরা দেখি এতটা, তো এখানে 39%। তারপরে এখানে একটা হাই বানানোর পর আবার ক্র্যাশ করেছিল 22%, এবং তারপরে আবার অল টাইম হাই বানিয়েছে খুব তাড়াতাড়ি, সেটা কত? 30%। তারপরে এখানে একটা বড় ক্র্যাশ আমরা দেখতে পাচ্ছি 19-20 করোনা ক্র্যাশ, যেটা 37%-এরও বেশি গেছিল। আমরা দেখতে পাচ্ছি এখানে 37%। তো এখান থেকে আমরা যদি একদম ফুটার থেকে ধরি, ফুটার থেকে আবার অল টাইম হাই বানাতে কত টাইম লাগিয়েছে? অল্প টাইম, এবং সেখানে অল টাইম হাই বানিয়েছে প্রায় 60%-এর কাছাকাছি রিটার্ন দিয়ে। এবং তার মাঝে ছোট ছোট এখানে ক্র্যাশ এসেছে এবং সাথে সাথেই রিকভার হয়েছে। সেম জিনিস এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ক্র্যাশ প্রায় 16% বা 17%, তারপরে আবার রিকভারি দিয়ে অল টাইম হাই, তারপরে আবার ডাউনে চলছে। তো আমরা যদি এই পয়েন্টটা দেখি যে যখনই মার্কেট ডাউন এসেছে তারপর কি হয়েছে, হিস্ট্রির ডেটা আমাদের বলছে যখনই ইন্ডিয়ান মার্কেট অল টাইম হাই থেকে নিচে এসেছে, ডাউনে এসেছে, তারপরে আবার অল টাইম হাই বানিয়েছে। কখনো বেশি টাইম লাগিয়েছে, কখনো কম টাইম লাগিয়েছে। কিন্তু এটার পেছনে আর কি লজিক আছে, বা এখানে যদি আরও নিচে আসে এটা কি আদৌ ওপরে যাবে? এটা অনেকের মধ্যেই ডাউট আছে যে কি হতে চলেছে বা কি হতে পারে ফিউচার আমরা অনুমান করতে পারি হিস্ট্রির ডেটা দেখে। হিস্ট্রির ডেটা যেটা একটা পয়েন্ট যদি আমরা ধরি, যে চার্ট আমাদের বলছে যতবারই মার্কেট ডাউনে গেছে তারপরে আবার অল টাইম হাই বানিয়েছে। কিন্তু এটা তো চার্ট, এর ফান্ডামেন্টাল কি বা এটা লজিক কি যে কেন আবার নেক্সট টাইম ওপরে যাবে, বা কেনই বা হচ্ছে বারবার নিচে গেলেও আবার ওপরে যাচ্ছে? এবারে সেই ডেটা পয়েন্টগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখব। তার জন্য আমরা সবার ফার্স্টে চলে যাব streaner.in-এ। আমরা গুগলে এসে যদি সার্চ করি স্ট্রিনার, তো যে ফার্স্ট ওয়েবসাইটটা আসে এটা হচ্ছে streaner.in। এখানে যারা প্রথম লগ ইন করবে তাদের লগ ইন করে নিতে হবে গুগল আইডি দিয়ে, এবং এটা অলমোস্ট আমরা ফ্রিতেই অনেক কিছু পেয়ে যাব। পেইড সার্ভিস আছে, বাট পেইড সার্ভিস নেওয়ার কোনো রকম আপাতত দরকার নেই। আমরা ফ্রিতেই সব জিনিসটা চেক করতে পারবো যতটা আমরা যে ডেটা পয়েন্টগুলো দেখতে এসেছি। তো এখানে এসে সার্চ ফর এ কোম্পানি, এখানে আমরা সার্চ করব নিফটি ফিফটি সার্চ করে আসলাম। দেন নিচে এই যে কোম্পানি ইন নিফটি ফিফটিতে কী কী কোম্পানি রয়েছে তার পুরো লিস্ট আমাদের এখানে আছে। আমরা এটাকে 50 করে দিলাম, ওকে। দেন আমরা করব এখানে এডিট কলাম। আমরা ম্যানুয়ালি করতে পারি বা আপনারা এই ডেটা পয়েন্টগুলো দেখতে পারেন। এই যে এডিট কলামে গেলাম, এখানে গিয়ে কিছু আমাদের দরকার নেই, যেমন এগুলো আপাতত আমাদের এগুলো দরকার নেই। আমাদের মেন 2-3টে জিনিস দরকার, সেটা হলো এখানে আমরা সার্চ করে নেব। এই যে ফিল্টার
রেশিও এখানে আমরা সার্চ করে নেব। এখানে আমরা জাস্ট হোল্ডিং লিখলেই জিনিসগুলো চলে আসবে। হোল্ডিং আমরা 1 বাই 1 করতে পারি বা জাস্ট হোল্ডিং লিখলে আমাদের কাছে পুরো জিনিসটা চলে আসে। তো আমরা কি এখান থেকে নেব? প্রোমোটার হোল্ডিং, এফআইআই হোল্ডিং, ডিআইআই হোল্ডিং এবং পাবলিক হোল্ডিং। সাথে আমরা প্রোমোটার হোল্ডিংয়ের এখানে চেঞ্জ ইন প্রোমোটার হোল্ডিং ফার্স্ট নেব, দেন আমরা এফআইআই এরটা নেব, দেন আমরা ডিআইআই এরটা নেব, এই যে চেঞ্জ ইন ডিআইআই হোল্ডিং। ওকে, দেন এগুলোকে নিয়ে আমরা শিফট কলাম করে দেব। এবং আমরা প্রথমে এই যে বাদ দিয়েছিলাম, কারণ কি? কারণ আমরা যেহেতু ফ্রি ভার্সন ইউজ করছি, কিছু কলামের পর আর এক্সট্রা কলাম অ্যাড করতে দেয় না। তার জন্য আমরা কিছু কলাম এখান থেকে বাদ দিয়ে নতুন নতুন কলামগুলোকে অ্যাড করলাম, এবং সেই অ্যাড করার ফলে ডেটাগুলো আমাদের এখানে চলে এসেছে। এখানে আমাদের ফার্স্ট করে নেব কি, যে সবথেকে বড় কোম্পানি যেটা মার্কেট ক্যাপিটালাইজেশনের উপর ক্লিক করলে সবথেকে বড় যে কোম্পানিটা সেটাকে আমরা সবার টপে নিয়ে নিয়েছি। যেমন রিলায়েন্স সবথেকে বড় কোম্পানি, তারপরে এইচডিএফসি, তারপরে ভারতী এয়ারটেল, আইসিআইসিআই ব্যাংক, এরকম সব বড় বড় কোম্পানি নিফটি 50-তে আছে এবং ইন্ডিয়ার এগুলো বড় বড় কোম্পানি। তো এই বড় বড় কোম্পানি যদি আমরা দেখি, যে পয়েন্টগুলো আমরা অ্যাড করলাম, যে প্রোমোটার হোল্ডিং, এফআইআই হোল্ডিং, ডিআইআই হোল্ডিং, পাবলিক হোল্ডিং এবং চেঞ্জ ইন প্রোমোটার, এফআইআই, ডিআইআই হোল্ডিং। ওকে, আমরা এই ডেটা পয়েন্টগুলো নতুন করে অ্যাড করেছি, এইখান থেকে এই ডেটা পয়েন্টগুলো অ্যাড করেছি। এখানে যদি আমরা একটা জিনিস এবারে চেক করা স্টার্ট করি, প্রোমোটারে কত পার্সেন্ট আছে প্রোমোটারের কাছে, রিলায়েন্সের ক্ষেত্রে 50%, এফআইআর কাছে 18%, ডিআইআইয়ের কাছে 20%, পাবলিকের কাছে 10%, 10.70%। তো এইভাবে যদি আমরা প্রতিটা কোম্পানির দেখি, কারোর কম কারোর বেশি দেখতে পাবো। প্রোমোটার হোল্ডিং, এফআইআই হোল্ডিং, এই ডিআইআই এবং পাবলিক হোল্ডিং কম বেশি সবার দেখতে পারবো। তো আমরা একটা জিনিস করব কি, এখানে যে প্রোমোটার হোল্ডিং আছে, যতগুলো 50টা যে কোম্পানি আছে, তাদের প্রোমোটার হোল্ডিংয়ের অ্যাভারেজ বের করব, ডিআইআইয়ের অ্যাভারেজ বের করব, পাবলিকেরও অ্যাভারেজ বের করব। অ্যাকচুয়ালি আমি পুরো জিনিসটাকে আপনাদের কাছে এক্সপ্লেন করছি, যে আপনারাও কিভাবে নিজেরাও এই জিনিসটা ভেরিফাই করতে পারবেন। তার জন্য আমি পুরো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, এবং আপনারাও নিজেরাও এই প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ করতে পারবেন। তো এখানে আমি এসে প্রথমত এডিট করে কলামে আমি এগুলো নিয়ে নিলাম ডেটা পয়েন্টগুলো। তারপরে আমি জাস্ট এই পুরো ইনফরমেশনটাকে কপি করছি, মানে প্রথমে সিলেক্ট করছি, তারপরে আমি কপি করব কতগুলো 50 কোম্পানি ডেটা পর্যন্ত। বাদ বাকি এই মিডিয়ানটা আমার দরকার নেই আপাতত। তো আমি এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমি একটা গুগল শিটে ফেলবো, গুগল শিট। মন দিয়ে পুরো ভিডিওটা দেখুন। আপনাদের যে সব থেকে বড় ডাউট, যে শেয়ার মার্কেট যদি, আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট যদি নিচে যায় তাহলে আবার বাউন্স ব্যাক করে ওপরে উঠবে কি না, এই ডাউটটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আর ফিউচারে কখনো এই ডাউটটা আসবে না যে উঠবে কি উঠবে না। আচ্ছা, এখানে এসে আমরা কি করব, আমরা অ্যাভারেজ বের করব। তার জন্য আমরা এক্সেলের একটা ফর্মুলা অ্যাপ্লাই করছি, যে ইজিক্যাল টু অ্যাভারেজ। এই যে আমাদের সাজেশনে অলরেডি চলে এসেছে, এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করলাম। এতটা পর্যন্ত আমাদের ডেটা নিচ্ছে। এবারে এটাকে জাস্ট ড্র্যাগ করে দেব। ড্র্যাগ করে দিলে আমাদের অ্যাভারেজগুলো বেরিয়ে আসে। ইয়েলো করে দিচ্ছি এবং বোল্ড করে দিলাম যাতে সুবিধা হয়। তো আমাদের যে নিফটি 50-র যে 50টা কোম্পানি রয়েছে, তাদের অ্যাভারেজগুলো আমরা পেয়ে গেছি, হোল্ডিংয়ের অ্যাভারেজগুলো। প্রোমোটার কত হোল্ড করছে? 41% প্রোমোটার নিফটি 50 স্টক হোল্ড করছে, মানে কোম্পানির মালিক যারা, তারা অ্যাভারেজ 41.90% হোল্ড করছে। এফআইআই কত পার্সেন্ট হোল্ড করছে? এফআইআই হলো 21% অ্যাভারেজ যত কোম্পানি আছে তার হোল্ড করছে এফআইআই। ডিআইআই সেই জায়গায় 23%। পাবলিক কত পার্সেন্ট? 12%। মানে আমরা যদি কম্পেয়ার করে দেখি, পাবলিক হচ্ছে সব থেকে কম হোল্ড করছে। আর চেঞ্জেসগুলো আমরা দেখতে পাচ্ছি যে কেমন কত কি চেঞ্জেস হয়েছে এফআইআই, ডিআইআই এবং পাবলিকের মধ্যে কত পার্সেন্ট এক্সচেঞ্জ হয়েছে। তো এটাকে আমরা এই ডেটা পয়েন্টগুলোকে ছেড়ে দিতে পারি। আমাদের মেইন ডেটা পয়েন্ট হচ্ছে এই কয়েকটা। প্রোমোটার মানে কোম্পানির মালিকের কাছে অ্যাভারেজ কত পার্সেন্ট শেয়ার আছে নিফটি 50-র কোম্পানিগুলোর মধ্যে, এফআইআই এর কাছে অ্যাভারেজ কত আছে 21 এবং ডিআইআইএস এর কাছে
43 আর পাবলিকের কাছে 12%। ওকে, এবারে এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে পাবলিক যদি চায় কোনো কোম্পানির শেয়ারকে কি ওঠানামানো করতে পারে, বা ইন্ডিয়ান যে শেয়ার মার্কেট বা যে কোনো শেয়ার মার্কেটের ক্ষেত্রে আমরা দেখি যে প্রাইস আপ ডাউন হতে চলে, মানে হতে থাকে। এই যে বড় আপ বা বড় ডাউন এটা কার হাতে থাকে? পাবলিকের হাতে নাকি অন্য কারোর হাতে? এটা থাকে মেইনলি যাদের কাছে বেশি পরিমাণে স্টক আছে, তারাই এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারবে। এবং যাদের কাছে শুধুমাত্র স্টক বেশি পরিমাণে আছে থাকলে, মানে আছে এমনটা নয়, তাদেরকে একে অপরের সাথে কানেক্টেডও থাকতে হবে। যেমন রিটেল পাবলিকের যদি আমরা হিসেবে দেখি, আমরা একজন ট্রেডার হিসেবে কতগুলো ট্রেডারের সাথে কানেক্টেড? 5টা, 7টা, 10টা, তার থেকে বেশি তো কানেক্টেড নেই। এবং আমাদের টোটাল ক্যাপিটাল একসাথে যদি জড়া হয় কত হবে? 1 কোটি, 5 কোটি, 10 কোটি। তো সেটা দিয়ে কি পুরো একটা কোম্পানির শেয়ারকে নাড়ানো যাবে, আপ ডাউন করা যাবে? করা পসিবলই নয়। তো পাবলিকের কাছে কোনো ক্ষমতাই নেই কোনো কোম্পানির শেয়ারকে আপ ডাউন করানোর। তাহলে আপ ডাউন করায় কে? তাহলে আমাদের দেখতে হবে তাহলে সব থেকে বেশি কার কাছে আছে? প্রোমোটারের কাছে বেশি আছে। প্রোমোটার কারা? প্রোমোটার হলো কোম্পানির মালিক। এবং আমরা যদি নর্মালি দেখি, নর্মালি কোম্পানির মালিকরা তেমন কেনাবেচা করে না, ওই 1-2% হয়তো কেনাবেচা করে, মানে একটু পার্থক্য দেখতে পাওয়া যায়। যেমন এখানেও যদি আমরা দেখি, প্রোমোটার হোল্ডিং চেঞ্জ 0.012%, মানে তেমন কিছু চেঞ্জেস করে না ওরা, মানে কেনেও না বিক্রিও করে না, মানে তেমন ইনভলভমেন্ট থাকেই না। তো সেক্ষেত্রে যদি একজন প্রোমোটাররা যদি কিছু না করে এবং পাবলিকও কিছু করার ক্ষমতা নাও থাকে, তাহলে করে কে? তাহলে দুজন পড়ে থাকছে, এফআইআই পড়ে থাকছে এবং ডিআইআইস। এবং এরাই হলো মার্কেটকে কন্ট্রোল করে, ওপরে নিয়ে যায়, নিচে নামায়, এরাই সব কিছু করে। প্রোমোটার আর পাবলিক কিছু করার, মানে পাবলিকের কাছে কিছু ক্ষমতাই নেই যে কোনো কোম্পানির শেয়ারকে আপ ডাউন করাতে পারবে, আর প্রোমোটার কিছু তেমন একটা ইনভলভমেন্ট থাকে না বা করে না। তো তাহলে দুজন পড়ে থাকছে, এফআইআইস এবং ডিআইআইস, এই দুজনে, এরাই হচ্ছে আপ ডাউন করে। তো আমরা এই দুটো সেকশন বানিয়ে নিতে পারি। এই যে তিনজন, প্রোমোটার, এফআইআই, ডিআইআই, যাদের কাছে বেশি পরিমাণে স্টক আছে, এদেরকে আমরা বলতে পারি স্ট্রং হ্যান্ড। এবং এরা একে অপরের সাথে কানেক্টেড থাকে, মানে কেউ যদি ফেঁসে যায় কোথাও, ধরো এফআইআই কোনো একটা কোম্পানির শেয়ারকে নিয়ে ওঠাচ্ছিল, সেই সময় কোনো একটা কারণে তার ক্র্যাশ এসেছে, অন্য একজন কেউ এসে বিক্রি করা স্টার্ট করেছে, অন্য কোনো এফআইআই বা ডিআইআইস। তো কি হয়, অন্য একটা এফআইআই কোম্পানি অন্য আরেকটা এফআইআই কোম্পানির সাথে কোলাবোরেট করে সেই পজিশনটাকে এক্সিট করাতে পারে। তো এটা নিয়ে অন্য কোনো একদিন ডিসকাস করব যে এফআইআই এবং ডিআইআইস কেমন হচ্ছে একে অপরের সাথে কানেক্টেড ভাবে কাজ করে, সেটা নিয়ে পরে একদিন ডিসকাস করব। কিন্তু মেইন বিষয় হচ্ছে এফআইআই, ডিআইআইস এরা হচ্ছে একে অপরের সাথে কানেক্টেড এবং একে অপরকে হেল্প করে। সেই জায়গায় পাবলিক হচ্ছে উইক হ্যান্ড। পাবলিক হলো উইক হ্যান্ড, আর প্রোমোটার, এফআইআই, ডিআইআইস এরা হলো স্ট্রং হ্যান্ড। এই জিনিসটা ক্লিয়ার? এবারে তাহলে আমরা এখান থেকে পাবলিককে বাদই দিয়ে দিলাম, পাবলিকের তেমন কোনো ইনভলভমেন্ট নেই, এবং সেমভাবে প্রোমোটারের তেমন কোনো ইনভলভমেন্ট নেই। এবারে নেক্সট কোয়েশ্চেন হলো যে যদি কোনো কোম্পানির শেয়ার প্রাইস নিচের দিকে নামে, ধরুন আমরা বা ট্রেডার বা ইনভেস্টার সবাই বা এফআইআই, প্রোমোটার, ডিআইআইস এরা কোনো একটা কোম্পানিতে তো ইনভেস্ট করে রেখেছে, এই যে 23% ইনভেস্ট আছে, মানে তো তারা কোথাও না কোথাও পজিশন বানিয়ে রেখেছে। পজিশন বানানোর পরে সে তার যদি প্রাইস কমে, নিচের দিকে নামে, তাহলে সেই ডিআইআইস বা এফআইআইসের কি লাভ না লস, সেটা বুঝবো কি করে? তা বোঝার জন্যে আমাদের একটা জিনিস চেক করতে হবে যে এফআইআই এবং ডিআইআইসের ইনকাম কোথা থেকে হয়। এই যে এফআইআই, ডিআইআইস কারা?
বিভিন্ন মিউচুয়াল ফান্ড, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি, এরাই হচ্ছে এফআইআইস, ডিআইআইস। ডোমেস্টিক হলে ডোমেস্টিক ইনস্টিটিউশন যেমন ব্যাংক, মিউচুয়াল ফান্ড, পেনশন ফান্ড, এই সব টাইপের যেগুলো রয়েছে এগুলো হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশন, মানে আমাদের দেশের ইনস্টিটিউশন। আর অন্য দেশের ব্যাংক, অন্য দেশের মিউচুয়াল ফান্ড, অন্য দেশের পেনশন ফান্ড, এরকম যারা রয়েছে তাদেরকে এফআইআইস বলে। তো এই এফআইআই বা ডিআইআই এদের ইনকাম সোর্স কী বা কীভাবে এরা আর্নিং করে, সেই জিনিসটা বুঝলে আমাদের কাছে একটা ধারণা ক্লিয়ার হবে যে এদের শেয়ার প্রাইসকে নিচের দিকে নিয়ে গেলে বেনিফিট নাকি ওপরের দিকে নিয়ে গেলে লং টার্মে বেনিফিট। আমরা গুগলে এসে একটা জিনিস সার্চ করব যে হোয়াট ইজ দ্য চার্জ অফ মিউচুয়াল ফান্ড। ওকে, এটা সার্চ করলে আমরা জিনিসটা দেখতে পাবো। এখানে যদি আমরা দেখি যে মিউচুয়াল ফান্ড হচ্ছে জেনারেলি 1 থেকে 2.5% চার্জ করে। কিসের ওপর চার্জ করে? টোটাল যে অ্যাসেট, এই যে অ্যাভারেজ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, যত পরিমাণ টাকা ওরা ম্যানেজ করে তার ওপর, সেটা যদি ইকুইটি মিউচুয়াল ফান্ড হয় তাহলে 1% থেকে 2.5%, ডেপ্ট ফিক্সড ইনকাম হলে 0.5 থেকে 1.5%, ইন্ডেক্স হলে 0.1 থেকে 1%, এমন বিভিন্ন ক্যাটাগরি বানানো আছে। তো আমরা যদি নর্মালি ধরি 1 থেকে 2.5% চার্জ করে মিউচুয়াল ফান্ড, মানে আমরা যদি 100 টাকা রাখি মিউচুয়াল ফান্ডে, সেখানে ওরা 1% চার্জ করবে। তো মানে মেন বিষয় হচ্ছে যে ওরা যত টাকা ম্যানেজ করে তার উপরে ওরা 1% চার্জ করে, 1 থেকে 2.5% চার্জ করে। এবারে যদি ধরা হয় যে কোনো একটা মিউচুয়াল ফান্ড কোম্পানি 1000 করোড়ের একটা ফান্ড ম্যানেজ করত, ওকে, এবারে মার্কেট ক্র্যাশের কারণে তার ভ্যালু হয়ে দাঁড়িয়েছে 700 কোটি। তো সে যদি 1% চার্জ করে, আমি ধরে নিচ্ছি সে 1%ই চার্জ করত, তো এখন এখানে যখন 1000 কোটি ছিল তখন তার চার্জ কত হতো? 10 কোটি। এবারে মার্কেট ক্র্যাশের কারণে যখন তার যে অ্যাসেট ছিল সেটা 700 কোটি হয়ে গেছে, তখন তার চার্জ কি বেড়ে গেছে নাকি কমে যাবে? সেম পার্সেন্ট চার্জ করছে, তো সেম পার্সেন্ট যদি চার্জ করে 700 কোটির 1% কত? 7 করোড়। তাহলে তার আর্নিং বাড়লো নাকি কমলো? আর্নিং কমলো। এবারে যারা মিউচুয়াল ফান্ডকে ম্যানেজ করছে, তো তাদের লাভ হলো নাকি লস হলো? লস হলো। যে মিউচুয়াল ফান্ড ম্যানেজার ম্যানেজ করছে ফান্ডটা, তার স্যালারির ইনক্রিমেন্ট হবে নাকি এক জায়গায় আটকে থাকবে? সে কি বোনাস পাবে? এইরকম যদি হয়, তার আর্নিং যদি কমে? হবে না, অ্যাপ্রাইজালও হবে না। তো মিউচুয়াল ফান্ডের আলটিমেটলি লস হচ্ছে। এবারে এই জিনিসটা যদি আমরা সব জায়গায় অ্যাপ্লাই করি, যেখানে যেখানে এই যে আমরা টাকা গিয়ে রাখি, যে এফডি বা ব্যাংক বা মিউচুয়াল ফান্ড বা পেনশন ফান্ড, তাদের ক্ষেত্রে সবার এই রকমই ঘটনা ঘটে যে তারা একটা ফান্ড ইনভেস্ট করে, সেই যে টোটাল অ্যামাউন্ট তারা ম্যানেজ করছে তার একটা পার্সেন্টেজ চার্জ করে। তার অ্যামাউন্ট বা তার সাইজ যত বড় হবে তার আর্নিংও বেশি হবে, মানে সেই কোম্পানির আর্নিং বেশি হবে। এবার মার্কেট ক্র্যাশের কারণে তার যদি ফান্ডের সাইজ ছোট হয়ে যায়, তার আর্নিংও কমবে, এবং যে ফান্ডটা ম্যানেজ করছে তারও আর্নিং কমবে। তো সেক্ষেত্রে কেউ কি নিজের হাতে যদি কন্ট্রোল থাকে, মানে স্টক মার্কেটকে আপ ডাউন করানোর পাওয়ার এই এফআইআই ডিআইয়ের কাছে আছে, তাদের হাতে পাওয়ারটা আছে, এবং তাদের এখন লস হচ্ছে। মানে খানিকটা এরকম হয়ে গেছে যে আপনার খিদে পেয়েছে এবং আপনার হাত খোলা, সব আপনি মানে গিয়ে খেতে পারবেন, আপনার রান্নাঘরে খাবার দাবার সব কিছু আছে বা ফ্রিজেও খাবার আছে,
তো আপনি কি না খেতে পেয়ে মারা যাবেন? আপনি গিয়ে নিয়ে নিতে পারবেন, সেখানে কোনো সমস্যা নেই। আপনার ফ্রিজে খাবারও আছে। আমরা কিছুক্ষণ ওয়েট করতে পারি, বা আমরা যদি কোনো রকম ব্রত করি বা কোনো রকম ফাস্টিং করি, সেক্ষেত্রে আমরা একদিনের জন্য ওয়েট করতে পারি যে আচ্ছা ঠিক আছে, আজকে আমরা ফাস্টিং করছি বা আমাদের কোনো ব্রত আছে, কিন্তু আমরা চাইলে গিয়েই সাথে সাথে নিতে পারি। তো সেম পাওয়ার বা সেম ক্যাপাসিটি হচ্ছে এই এফআইআই আর ডিআইআই এর কাছে আছে। তারা চাইলে শেয়ার প্রাইসের দাম বাড়াতে পারে, চাইলে শেয়ার প্রাইসের দাম কমাতে পারে। আরে কমালে তো লস তাদের না, শর্ট টাইমে লস হয়, মানে শর্ট টার্মে যদি আমরা দেখি, হ্যাঁ তাদের লস হচ্ছে, তাদের আর্নিং কমছে, কিন্তু লং টার্মে যদি দেখা যায় তাদের বেনিফিট কিভাবে? কারণ যখন হচ্ছে মার্কেট ওপরের দিকে যেতে থাকে, তখন বিভিন্ন ট্রেডার, ইনভেস্টার নতুন নতুন তারা পারচেস করতে থাকে, শেয়ার কিনতে থাকে। তো তাদের কাছ থেকে শেয়ার কিভাবে বের করবে? তাদের কাছ থেকে নিয়ে নিজের কাছে এফআইআই বা ডিআইআই কিভাবে নিজের কাছে নেবে? একটাই উপায়, মার্কেটকে ক্র্যাশ করাতে হবে, তবেই সবাই ভয় পেয়ে বা রিটেল ট্রেডার ভয় পেয়ে মার্কেট ছাড়বে, কম দামে শেয়ার বিক্রি করবে। তো কারোর হাতে যদি এই পাওয়ারটা থাকে যে সে দাম কমিয়ে তার কাছে অনেক পরিমাণে শেয়ার নিতে পারে, তো সে কেন বেশি দামে শেয়ার কিনবে? কেন সে হাই প্রাইসে শেয়ার কিনবে? অবশ্যই যখন দাম কমবে, যখন হচ্ছে সস্তা হবে জিনিস, তখন কিনবে। তার কারণে বিভিন্ন রিজন আসে বা বিভিন্ন রিজন তৈরি করা হয় এবং মার্কেটকে ক্র্যাশ করানো হয়, এবং সেটা বারবার হয়েছে এবং ফিউচারেও বারবার সেম জিনিসটাই হবে। এইভাবেই বারবার জিনিসটা ঘটবে এবং এইভাবেই শেয়ার মার্কেট কাজ করে। শেয়ার মার্কেটে যদি নিচের দিকে যায়, যত না একজন রিটেল পাবলিক বা যত রিটেল পাবলিক আছে তাদের লোকসান, তার থেকে বড় লোকসান হচ্ছে এদের, যদি বেশি দিন নিচে পড়ে থাকে। এরা বেশি দিন নিচে ফেলে রাখতে পারবে না, কারণ এদের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে আর্নিং করা, আর বেশি আর্নিংয়ের একটাই ওয়ে মার্কেটকে ওপরে নিয়ে যাওয়া। এবং আমরা যদি প্রোমোটারের ক্ষেত্রেও দেখি, প্রোমোটার কি চাইবে? একটা কোম্পানির মালিকরা নিজের কি চাইবে? তাদের শেয়ারের দাম বাড়ুক নাকি শেয়ারের দাম কমুক? অবশ্যই সবাই চাইবে তাদের শেয়ারের দাম বাড়ুক। তো এই সাইডে যারা স্ট্রং হ্যান্ড আছে, তাদের বেনিফিট কোথায়? মার্কেট নিচে গেলে নাকি মার্কেট ওপরে গেলে? যত স্ট্রং হ্যান্ড আছে, মানে এফআইআই, প্রোমোটার, এদের সবার বেনিফিট হলো মার্কেট যদি ওপরে যায়। তাই শর্ট টার্মে মার্কেট নিচের দিকে নামতে পারে, কিছুদিন এখানে স্টে করতে পারে নিচে, বাট লং রানে মার্কেট বেশি দিন নিচে পড়ে থাকবে না। এটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেটের এখনের ট্রুথ। কিছুদিনের জন্য আসতে পারে, বাট বেশি দিন এখানে পড়ে থাকবে না। তাতে প্রোমোটার, এফআইআই, ডিআইআই এর সব থেকে বড় লোকসান, সাথে রিটেল পাবলিকের তো লোকসান আছে। এটা হলো মার্কেটের একটা সব থেকে ইম্পর্টেন্ট ডেটা পয়েন্ট, যেটা সবাই মিস করে যায়। 99% মানুষ এই পয়েন্টটা মিস করে যায়।